আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়তেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়। তো গত ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছি। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো এবং অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো একটু রিভিউ করি। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে যে, মনে করো আমি যদি ব্যক্তিগত উদাহরণই দিই, যে আমি ইসলামী ব্যাংকে অথবা প্রাইম ব্যাংকে অথবা যে কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। তো আমি যখন ব্যাংকে টাকা জমা রাখি, আমি স্বাভাবিকভাবে মনে করো হিসাব রাখি যে আমার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা জমা হলো। আবার ব্যাংকও আমার পক্ষে বা আমার নামে একটা হিসাব মেনটেন করে যে আমার অ্যাকাউন্টে ব্যাংকে কত টাকা জমা আছে। তো মনে করো এটা হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে। তো ডিসেম্বর মাসের 31 তারিখে আমি আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করলাম বা আমার অ্যাকাউন্টে আমি ব্যালেন্স দেখলাম যে আমার হিসাব অনুযায়ী আমার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 50,000 টাকা। ওই দিন আমি ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট উঠাইলাম। তো দেখলাম ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মনে করো 45,000 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন আসবে যে আমার হিসাব অনুযায়ী আছে 50,000 টাকা, আর ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী অর্থাৎ ব্যাংকের হিসাব অনুযায়ী আছে হচ্ছে 45,000 টাকা। তাহলে এই পার্থক্য কেন? তো এই পার্থক্য কেন সেটা আমার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, এবং এই পার্থক্যটা কী কারণে সেই কারণগুলো আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। তো এই কারণগুলো উদ্ঘাটন করে যে দুইটা ব্যালেন্স মিলানোর জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকেই বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। এখন একজন প্রতিষ্ঠান বা একটি প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স এবং ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংকের ব্যালেন্সের মধ্যে কী কারণে পার্থক্য থাকতে পারে সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যে অনেকগুলো কারণে একটা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বা নগদান হিসাব এবং ব্যাংকের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে ব্যালেন্সের পার্থক্য থাকতে পারে। তাহলে আমরা আজকে দেখব একটি নতুন বিষয়, সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডাম বা সংক্ষেপে লেখা হয় ডিএম, এই জিনিস কি? তো ডেবিট মেমোরেন্ডাম এটা হচ্ছে আমার ব্যাংক থেকে যে সকল কর্তন হয় এই কর্তনগুলোকে ব্যাখ্যা করে। এটাকে আরেকটু বিস্তারিতভাবে বললে, মনে করো আমি যখন ব্যাংকে থেকে টাকা উত্তোলন করি, ব্যাংক আমার অ্যাকাউন্টকে কি করে? ডেবিট করে। মনে করো আমি সহজে বোঝার জন্য XYZ কোম্পানি, গত ক্লাসে আমরা প্রাইম ব্যাংকের কথা বলেছিলাম। প্রাইম ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলো, আজকে হচ্ছে মনে করো জুলাই মাসের 1 তারিখ। XYZ কোম্পানি প্রাইম ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করলো। তো XYZ যদি এটাকে রেকর্ড করে জার্নাল দেয়, তাহলে সে কিভাবে জার্নাল দিবে? বলবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা আর ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। তো XYZ কোম্পানি যেমন এটা হিসাব রাখবে, তেমনি ব্যাংক বা প্রাইম ব্যাংক সেও হিসাব রাখবে। তো সে বলবে, যেহেতু XYZ কোম্পানির কাছ থেকে সে প্রাইম ব্যাংক টাকা পাইতেছে, তো ব্যাংক বলবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা আর XYZ কোম্পানি ক্রেডিট 10,000 টাকা।
অর্থাৎ XYZ কোম্পানিকে এখানে ক্রেডিট করতেছে ব্যাংক। তার দ্বারা বোঝা যাচ্ছে যে XYZ কোম্পানির কাছে প্রাইম ব্যাংক দায়বদ্ধ। সে XYZ কোম্পানির কাছ থেকে 10,000 টাকা পাইলো, ইন ফিউচারে যখন XYZ কোম্পানি চাবে তাকে আবার এই 10,000 টাকা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকের XYZ কোম্পানির নিকট ব্যাংক দায়বদ্ধ। তাহলে দায় যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়। এই জন্য XYZ কোম্পানি প্রাইম ব্যাংকে যত টাকা জমা দেবে প্রত্যেকবার XYZ কোম্পানিকে সে ক্রেডিট করবে। অন্যদিকে মনে করো জুলাই মাসের 5 তারিখ XYZ কোম্পানি ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করতেছে। তাহলে কি জাবেদা দিবে? সে বলবে ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট 5,000 টাকা। অন্যদিকে প্রাইম ব্যাংক বলবে XYZ কোম্পানি ডেবিট আর ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। তাহলে যখন প্রাইম ব্যাংকের কাছ থেকে XYZ কোম্পানি টাকা উত্তোলন করতেছে, তো টাকা উত্তোলন করার কারণে ব্যাংকের দায় কমতেছে। অর্থাৎ XYZ কোম্পানির কাছে ব্যাংকের দায় ছিল 10,000 টাকা, এর মধ্যে প্রাইম ব্যাংক যেহেতু 5,000 টাকা উত্তোলন করতেছে, তাহলে ব্যাংকের দায় কমে যেতেছে টু XYZ কোম্পানি। এই জন্য সে XYZ কোম্পানিকে ডেবিট করে দিচ্ছে। তার মানে আমরা যখন, অর্থাৎ গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন গ্রাহকের হিসাবটাকে ব্যাংক ক্রেডিট করে, তার কাছে দায় বাড়ায়। আর যখন গ্রাহক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তখন ব্যাংক গ্রাহকের হিসাবটাকে ডেবিট করে, অর্থাৎ তার কাছে দায় সে কমিয়ে দেয়। এখন এই যে টাকা উত্তোলন করার কারণে ব্যাংক XYZ কোম্পানিকে ডেবিট করছে, এই জিনিসটা আমার গুরুত্বপূর্ণ। তাহলে উত্তোলন করলে অর্থাৎ ব্যাংকে থেকে টাকা যদি কমে তখন ব্যাংক আমার হিসাব অর্থাৎ গ্রাহকের হিসাবকে ডেবিট করবে। আর যখন ব্যাংকে টাকা বাড়বে, জমা হবে, তখন ব্যাংক গ্রাহকের হিসাবকে ক্রেডিট করবে। এই কনসেপ্টটা আমার এই ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম এই দুইটা জিনিস বোঝার জন্য প্রয়োজন হবে। তাহলে আমরা বলেছি যখন ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করি তখন ব্যাংক আমাদের হিসাব বা কোম্পানির হিসাব বা গ্রাহকের হিসাবকে ডেবিট করে। এখন উত্তোলন ছাড়া, সরাসরি উত্তোলন ছাড়া যদি ব্যাংক অন্য কোনো কারণে গ্রাহকের হিসাবকে ডেবিট করে, তাহলে কেন সে তার অ্যাকাউন্টটাকে ডেবিট করলো সেই ব্যাপারে সে একটা ব্যাখ্যা দিবে। সেই ব্যাখ্যাটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। এখন কোন কোন ক্ষেত্রে সরাসরি উত্তোলন ছাড়া, অর্থাৎ গ্রাহক নিজে সরাসরি ব্যাংক থেকে উত্তোলন করে নাই, তারপরও ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করেছে, সেই ক্ষেত্রগুলো কি কি হইতে পারে? তো সেই ক্ষেত্রগুলো প্রত্যেক ক্ষেত্রেই এক একটা করে ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক তৈরি করবে, অর্থাৎ কেন সে তার অ্যাকাউন্টটাকে ডেবিট করলো। মনে করো ডেবিট মেমোরেন্ডাম কখন কখন ব্যাংক তৈরি করতে পারে। এক নাম্বার হচ্ছে যদি ব্যাংক চার্জ কর্তন, তোমরা জানো যে আমরা বা কোম্পানি যেই হোক, গ্রাহক ব্যাংকে যে হিসাব মেনটেন করে, চলতি হিসাব হোক অথবা সঞ্চয়ী হিসাব হোক অথবা স্থায়ী হিসাব হোক, এর কারণে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ ধার্য করে। তো মনে করো জুলাই মাসের 31 তারিখে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট বা XYZ অ্যাকাউন্ট কোম্পানির হিসাবের অ্যাকাউন্টে 100 টাকা চার্জ ধার্য করলো। তাহলে XYZ কোম্পানি সে কিন্তু ব্যাংক থেকে এই 100 টাকা উত্তোলন করে নাই, কিন্তু ব্যাংক 100 টাকা চার্জ ধার্য করার কারণে ব্যাংক XYZ কোম্পানির কে ডেবিট করবে, অর্থাৎ তার অ্যাকাউন্টে 100 টাকা সে কমাই দিবে। তার মানে যেহেতু সে XYZ কোম্পানি এখানে ডিরেক্ট উত্তোলন করে নাই, তারপরও XYZ কোম্পানির অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে। এই জন্য ব্যাংক এখানে একটা ডিএম অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম তৈরি করবে যে এই 100 টাকা কেন ডেবিট করা হলো সেটার কারণ ব্যাখ্যা করবে। কারণ ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন টাকা সে কর্তন করে আর আমার অ্যাকাউন্টকে ডেবিট করে, আর সে যদি কোনো ব্যাখ্যা না দেয়, তাহলে আমি কিভাবে বুঝবো যে কেন আমার অ্যাকাউন্টটাকে ডেবিট করা হলো? আমি তো টাকা উত্তোলন করি নাই। এই জন্য গ্রাহক সরাসরি উত্তোলন না করলে তারপরও যদি ব্যাংক কোনো কারণে ব্যাংক
গ্রাহকের হিসাবকে ডেবিট করে, তখন সেই পরিমাণ ডেবিট কেন করা হলো সেই ব্যাপারে সে একটা ব্যাখ্যা দিবে, একটা নোট দেবে, যাকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। তাহলে আর কি কারণ হইতে পারে? মনে করো 2 নম্বর হচ্ছে চেক ছাপা খরচ। গ্রাহক ব্যাংকের কাছে আবেদন করলো যে আমাকে একটা চেক বই দেন। এখন চেক বই সে 20 পাতার হোক আর 50 পাতার হোক, সেটা তো ব্যাংক তাকে মাগনা দিবে না। তো ব্যাংক তাকে একটা চেক বই দিল, আর এই চেক বই যে দিল এইটার কারণে মনে করো ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নিল। এই 200 টাকা যে কেটে নিল, এইটার জন্য সে, যেহেতু এটা গ্রাহক সরাসরি ব্যাংক থেকে উত্তোলন করে নাই, তারপরেও ব্যাংক তার অ্যাকাউন্টকে ডেবিট করছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমার কমাই দেওয়া হয়েছে। এই জন্য ব্যাংক এইটার জন্য একটা ডেবিট মেমোরেন্ডাম তৈরি করবে, অর্থাৎ এই 200 টাকা ব্যাংক কেন কর্তন করলো সেই ব্যাপারেও একটা ডিএম অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম তৈরি করবে। তাহলে এরকম আর কি কি হইতে পারে? স্লাইডটা উপরে উঠান। তাহলে আমরা স্লাইডে দেখো যে সকল কারণে ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম তৈরি করে। তাহলে কোন সকল কারণে? মূল কথা হচ্ছে যে গ্রাহক সরাসরি নিজে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নাই, তারপরও ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করছে, তখন ব্যাংক একটা ডেবিট মেমোরেন্ডাম তৈরি করবে যে কেন গ্রাহকের অ্যাকাউন্টকে ডেবিট করা হলো। তাহলে ক্ষেত্রগুলো কি কি হইতে পারে? 1 নম্বর হচ্ছে আমরা বলছি ব্যাংক সার্ভিস চার্জ। 2 নম্বর বলছি চেক ছাপা খরচ। তাহলে ব্যাংক সার্ভিস চার্জের কারণে আমার অ্যাকাউন্ট কমাই দিছে, সে ডেবিট মেমোরেন্ডাম তৈরি করছে। চেক ছাপা খরচ এর কারণে আমার অ্যাকাউন্ট থেকে সে 200 টাকা কেটে নিছে, এই জন্য ডেবিট মেমোরেন্ডাম দিছে। এরপর প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত তহবিল চেকের খরচ। অপর্যাপ্ত তহবিল বা প্রত্যাখ্যাত চেক যে অপর্যাপ্ত তহবিল, নন সাফিসিয়েন্ট ফান্ড, এই যে নন সাফিসিয়েন্ট ফান্ড চেক, অর্থাৎ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত যদি ব্যালেন্স না থাকে তখন সেটাকে বলে নন সাফিসিয়েন্ট। এটা কীরকম? মনে করো মিস্টার এক্স আমার একজন দেনাদার, সে আমাকে 10,000 টাকার একটা চেক দিল যে মিস্টার এক্সের কাছে আমি টাকা পাই। এখন তার কাছে আমি টাকা চাইলাম, সে বললো ঠিক আছে এই যে চেক নেন। এখন মিস্টার এক্স যখন আমাকে চেক দিল, আমি আমার অ্যাকাউন্টে, আমার ব্যাংকে সেই চেকটা জমা দিলাম যে আপনি মিস্টার এক্সের অ্যাকাউন্ট থেকে এই টাকাটা উত্তোলন করে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন। এখন আমার ব্যাংক যখন মিস্টার এক্সের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেল, তখন দেখলো যে মিস্টার এক্সের অ্যাকাউন্টে 10,000 টাকা নাই। তাহলে চেক দিছে 10,000, কিন্তু তার অ্যাকাউন্টে 10,000 টাকা নাই, অর্থাৎ 10,000 টাকার কম আছে, অর্থাৎ সাফিসিয়েন্ট ফান্ড নাই চেকটাকে অনার করার জন্য। তাহলে তখন সেটা হবে নন সাফিসিয়েন্ট ফান্ড চেক, এবং এই নন সাফিসিয়েন্ট ফান্ড থাকার কারণে চেকটা আবার ফেরত আসবে। এখন ফেরত আসার পরে আমাকে চেকটা ফেরত দিবে। এখন এই যে ব্যাংক একটা অ্যাকাউন্টে টাকা উত্তোলন করতে গেল বা টাকা কালেকশন করতে গেল, কিন্তু টাকা পাইল না, তো এর কারণে সে আমার অ্যাকাউন্টে একটা ফি ধার্য করবে যে আপনি যে আমাকে চেক জমা দিয়েছিলেন সেটা আমি উত্তোলন করতে গেছি কিন্তু আমি পাই নাই, কিন্তু এই যে সে আমার জন্য একটু হ্যারাসমেন্ট হলো অথবা আমার জন্য বাড়তি সে কাজ করলো, এই জন্য সে একটা চার্জ ধার্য করলো, সেটা হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেকের খরচ। এই যতটুকু খরচ ধার্য করবে সে এটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তাহলে ব্যাংক চার্জ কর্তন যেমন আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং এর জন্য একটা ডিএম ডেবিট মেমোরেন্ডাম দিবে। চেক ছাপা খরচ আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এই জন্য ডিএম দিবে। এরকম অপর্যাপ্ত তহবিলের চেকের খরচ শুধুমাত্র ওই খরচটুকু যতটুকু আমার অ্যাকাউন্ট থেকে সে কেটে নিছে ওইটার জন্য সে একটা ডেবিট মেমোরেন্ডাম তৈরি করবে। তাহলে আর কি হইতে পারে আমরা দেখি স্লাইডে, যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ হচ্ছে, মনে করো আমি ব্যাংকের মধ্যে আমার আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আমার প্রদত্ত কোনো বিল যদি আপনার ব্যাংকে উপস্থাপন করে
তাহলে আপনি ব্যাংক বিলের টাকা পরিশোধ করে দিবেন। এরকম মৌখিক ইনস্ট্রাকশন অথবা লিখিত ইনস্ট্রাকশন আগে থেকে দেওয়া ছিল। তো এখন মনে করো আমার একটা বিল মেয়াদ পূর্তিতে আমার ব্যাংকে উপস্থাপন করা হয়েছে, ব্যাংক সেই বিলের টাকা পরিশোধ করে দিছে। তাহলে যদিও এটা আমার আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, কিন্তু আমি কিন্তু সরাসরি উত্তোলন করি নাই। আমি সরাসরি চেকের মাধ্যমে হোক আর যেভাবে হোক আমি উত্তোলন করি নাই, কিন্তু সে আমার বিলের টাকা পরিশোধ করে আমার অ্যাকাউন্টকে ডেবিট করে দিছে, আমার অ্যাকাউন্টকে কমাই দিছে। তো এই জন্য সে এই যে বিলের টাকা পরিশোধ করলো এবং আমার অ্যাকাউন্টকে কমাই দিল, এই জন্য সে এই কর্তনের কারণ ব্যাখ্যা স্বরূপ একটা ডেবিট মেমোরেন্ডাম তৈরি করবে। তারপর ব্যাংক কমিশন, যদি যে কোনো কারণেই হোক আমার অ্যাকাউন্ট থেকে যদি সে কমিশন পায়, যেমন মনে করো অনেক সময় হয় যে আমি ব্যাংকে বিল আদায় করার জন্য দিলাম, এখন বিল ব্যাংক আদায় করে দিল, কিন্তু আদায় করার সার্ভিস চার্জ হিসাবে সে একটা কমিশন ধার্য করলো, কমিশন আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিল। তাহলে সেটা সে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিল এবং সে একটা ডেবিট মেমোরেন্ডাম দিবে। এরকম ব্যাংক বিল সংগ্রহ ব্যয়, ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ, তাহলে ব্যাংক কর্তৃক যদি ঋণের কিস্তি পরিশোধ করে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে সে কেটে দেবে। তাহলে আমার ঋণের কিস্তি ব্যাংক পরিশোধ করে দিতেছে, তো ব্যাংক যেহেতু আমার সরাসরি উত্তোলন ছাড়া আমার অ্যাকাউন্ট থেকে কমাচ্ছে, এই জন্য কেন কমাইলো সেটার জন্য সে ডেবিট মেমোরেন্ডাম দিবে। আমানতকারীর নির্দেশ অনুযায়ী ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম ও অন্যান্য টাকা পরিশোধ, তাহলে বীমা প্রিমিয়াম হোক আর অন্যান্য টাকা পরিশোধ আমার নির্দেশ অনুযায়ী যদি ব্যাংক টাকা পরিশোধ করে দেয় তাহলে ওইটার জন্য ডেবিট মেমোরেন্ডাম দিবে। তাহলে আমরা দেখতেছি যে আমানতকারী সরাসরি চেকের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে যেভাবে হোক সরাসরি টাকা উত্তোলন না করা সত্ত্বেও ব্যাংক যদি তার অ্যাকাউন্টকে ডেবিট করে, অর্থাৎ ব্যাংক তার অ্যাকাউন্টের টাকা মাইনাস করে কমায় দেয়, কেন তার অ্যাকাউন্টের টাকাটা মাইনাস করা হলো, কমায় দেওয়া হলো, সেটার জন্য সে একটা ব্যাখ্যা নোট দিবে, সেই নোটটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তারপর আমরা দেখব ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডামের বিপরীত। ডেবিট মেমোরেন্ডাম কখন হয়? যখন ব্যাংক আমানতকারী সরাসরি উত্তোলন ছাড়া ব্যাংক তার আমানতকারী হিসাবে ডেবিট করে, অর্থাৎ আমানতকারী হিসাব থেকে টাকা কর্তন করে, এটা যে কারণেই হোক, শুধুমাত্র সরাসরি উত্তোলন ছাড়া অন্য যে কোনো কারণে। আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে আমানতকারী সরাসরি ব্যাংকে জমা দান ছাড়া অন্য কোনো কারণে বা অন্য কোনোভাবে ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায়, তাহলে সেটা কেন বৃদ্ধি পাইল সেটার একটা ব্যাখ্যা বা নোট ব্যাংক তৈরি করে, যাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। কারণ আমরা জানি অ্যাকাউন্টে যদি টাকা বৃদ্ধি হয় তখন ব্যাংক গ্রাহকের হিসাবকে ক্রেডিট করে। তাহলে মনে করো ব্যাংক সুদ, ব্যাংক নির্দিষ্ট সময় পরে পরে গ্রাহককে সুদ প্রদান করে। এখন সুদ প্রদান করলে গ্রাহকের অ্যাকাউন্টে সে জমা করে দেয়, আর জমা করে দিলে গ্রাহকের অ্যাকাউন্টটা বৃদ্ধি পায়। তাহলে কেন বৃদ্ধি পাইল? আর বৃদ্ধি পাইলে গ্রাহকের অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়, তাহলে সে একটা ক্রেডিট মেমোরেন্ডাম দিবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট, গ্রাহকের অ্যাকাউন্ট কেন বৃদ্ধি পাইল সেই হিসাবে একটা কারণ উল্লেখ করবে। তাহলে ব্যাংক সুদ এর দ্বারা যখন আমার অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে একটা ক্রেডিট মেমোরেন্ডাম তৈরি করবে। 2 নম্বর, মনে করো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যদি করে, তাহলে ব্যাংক আমার বিনিয়োগের সুদ আদায় করে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিল। তাহলে আমার অ্যাকাউন্টে জমা দিলে আমার অ্যাকাউন্টটা বৃদ্ধি পাইল। আমি কিন্তু সরাসরি ব্যাংকে টাকা জমা দিই নেই, কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু বৃদ্ধি পাইছে। কিন্তু আমার অ্যাকাউন্ট যে বৃদ্ধি পাইল, কেন বৃদ্ধি পাইল সেই কারণ যদি আমাকে উল্লেখ না করা হয়, তাহলে তো আমি বুঝতে পারবো না যে কি কারণে আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো। এই জন্য সে এটার জন্য একটা ক্রেডিট মেমোরেন্ডাম দিবে। তারপর ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তাহলে আমার পক্ষে ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে, আমার অ্যাকাউন্ট বাড়বে এবং এর জন্য একটা সিএম দিবে, অর্থাৎ ক্রেডিট মেমোরেন্ডাম দিবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আমরা আগে বলছি,
আর ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়। আমার একটা নোট আমি ব্যাংকে জমা রাখছিলাম, যে মেয়াদ পূর্তি হলে এটা আপনি আদায় করবেন। তো ব্যাংক মেয়াদ পূর্তিতে নোটের টাকা আদায় করে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে। তাহলে কেন আমার অ্যাকাউন্ট বৃদ্ধি পেল সেই হিসেবে একটা কারণ উল্লেখপূর্বক নোট দেবে ক্রেডিট মেমোরেন্ডাম। এরকম দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন। আমার দেনাদার আমাকে সরাসরি টাকা না দিয়ে অথবা আমার কাছে চেক না দিয়ে সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়ে দিছে, তাহলে আমার অ্যাকাউন্ট বৃদ্ধি পাইছে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট বৃদ্ধি করবে এবং একটা ক্রেডিট মেমোরেন্ডাম দিবে যে আমার অ্যাকাউন্টে কেন টাকা বৃদ্ধি পাইল। তাহলে আমরা দেখলাম ডেবিট মেমোরেন্ডাম আমার অ্যাকাউন্টের টাকা যদি হ্রাস পায়, তাহলে কেন হ্রাস পাইল, সরাসরি উত্তোলন ছাড়া অন্য কোনো কারণে যদি হ্রাস পায় তাহলে কেন হ্রাস পাইল সেই কারণ ব্যাখ্যা করে। আর ক্রেডিট মেমোরেন্ডাম যদি আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় সরাসরি জমা দান ছাড়া, আমি জমা দেই নেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে, কেন বৃদ্ধি পাইল সেই কারণ ব্যাখ্যা করে। তাহলে ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম সম্পর্কে আমরা জানলাম। এই দুইটা আইটেম তোমাদের মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেনে অনেক বেশি পরিমাণে থাকে এবং অনেকেই এই দুইটা বিষয় নিয়ে কনফিউজড হও যে কখন একটা ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে অথবা কখন একটা ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবে। সেখানে অনেকগুলো অপশন থাকে, তো অনেকেই কনফিউজড হও যে কোন অপশনটা রাইট হবে কোনটা রং হবে। এরপর আমরা একটা অঙ্ক দেখব, স্ক্রিনে তোমরা দেখো। এখানে বলা আছে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সাজু ব্রাদার্স এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। 1. নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,000 টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 48,200 টাকা। তাহলে 1 নম্বর তথ্য অনুযায়ী তোমরা দেখতেছো যে নগদান বই অনুযায়ী অর্থাৎ প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 32,000 টাকা, আর ব্যাংক যে হিসাব রাখছে ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স আছে 48,200 টাকা। তাহলে যে পার্থক্য আছে, এখন এই কেন পার্থক্য সেই কারণগুলো আমরা উদ্ঘাটন করব এবং সেই কারণগুলো উদ্ঘাটন করে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। তাহলে কারণগুলা উদ্ঘাটন করা হয়েছে। এর মধ্যে 2 নম্বরে বলা আছে 10,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংকে আমরা চেক জমা দিছি, ব্যাংকে বাড়ছে কিন্তু নগদান বইতে লিখে নেই, তাহলে এক জায়গায় রেকর্ড করা হয়েছে আরেক জায়গায় রেকর্ড করা হয় নাই, এই জন্য পার্থক্য আছে। 3 নম্বর, চেক ইস্যু করা হয়েছে 4,000 টাকা কিন্তু তা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 4 নম্বর, একজন মক্কেল সরাসরি সাজু ব্রাদার্স এর ব্যাংকে 12,000 টাকা জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। 5 নম্বরে, একজন দেনাদার থেকে প্রাপ্ত 5,000 টাকার চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল যা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়েছে। 6 নম্বর, ব্যাংকে প্রদেয় বিলের 5,000 টাকা পরিশোধ করেছে যা নগদান বইতে লেখা হয়নি। এবং ফাইনালি 7 নম্বর, ব্যাংক মঞ্জুরকৃত সুদ 300 টাকা এবং ধার্যকৃত চার্জ 100 টাকা যা নগদানভুক্ত হয়নি। তাহলে এই 2 থেকে 7 এই কারণগুলোর কারণে আমার হিসাবে এবং ব্যাংকের হিসাবে ব্যালেন্সে পার্থক্য আছে। তো এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে? 1 নম্বর বলছে ক নম্বর, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বর, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তাহলে খ নম্বরে একটা জিনিস দেখো যে দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এখানে একটা নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে, এই পদ্ধতিতেই ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। তার মানে আরও পদ্ধতি আছে, যদি একাধিক পদ্ধতি না থাকতো তাহলে এখানে পদ্ধতির নাম উল্লেখ করার প্রয়োজন হতো না। তাহলে আমরা আগে জানা দরকার যে আমার ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য কি কি পদ্ধতি আছে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির পদ্ধতি সমূহ। 1 নম্বর পদ্ধতি হচ্ছে একক জের পদ্ধতি।
একক জের সংশোধন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে দ্বৈত জের সংশোধন পদ্ধতি। 3 নাম্বার হিসাব বই সংশোধন পদ্ধতি। তাহলে আমরা 1 নাম্বার একক জের সংশোধন পদ্ধতি বা সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথড। একক সিঙ্গেল জের ব্যালেন্স সংশোধন কারেকশন পদ্ধতি মেথড, তার মানে সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথড বা প্রচলিত পদ্ধতি বা ট্রেডিশনাল মেথড। এটাকে ট্রেডিশনাল মেথড বলা হয় কারণ আগে এক সময় ছিল যখন এই পদ্ধতিতেই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হইতো। তারপর দ্বৈত জের সংশোধন পদ্ধতি। দ্বৈত জের তার মানে বুথ ব্যালেন্স, উভয় জের। আমরা জের কয়টা পাই? একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক এর ব্যালেন্স, আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স। তাহলে আমরা দুইটা জের পাই, একটা হচ্ছে নিজেদের হিসাব অনুযায়ী, একটা ব্যাংকের হিসাব অনুযায়ী। তাহলে এখানে একক জের হচ্ছে যে কোনো একটা জেরকে সামনে নিয়ে তারা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে, হয় নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে শুরু করবে অথবা ব্যাংকের ব্যালেন্স নিয়ে শুরু করবে। আর দ্বৈত জের সংশোধন পদ্ধতি, এই পদ্ধতিতে উভয় জের অর্থাৎ নগদান বইয়ের ব্যালেন্সও সংশোধন করবে আর ব্যাংকের ব্যালেন্সও সংশোধন করবে। তাহলে দুইটা জের নিয়ে যখন কাজ করবে তখন হচ্ছে দ্বৈত জের সংশোধন পদ্ধতি, একটা জের নিয়ে যখন কাজ করবে তখন হচ্ছে একক জের পদ্ধতি। আরেকটা হচ্ছে হিসাব বই সংশোধন পদ্ধতি, এটাও আরেকটা পদ্ধতি। এখন আমরা সাধারণত এই দুইটা পদ্ধতি নিয়েই এখানে বিস্তারিত আলোচনা করব। এই পদ্ধতিটা নিয়ে তেমন কোনো আলোচনা করব না কারণ এটা তেমন একটা প্রচলিত না। আমাদের অনেক বইতে এই পদ্ধতিটা উল্লেখ করা আছে, আবার কোনো কোনো বইয়ে এই পদ্ধতিটা উল্লেখ নাই। এই জন্য আমরা মূল ফোকাসটা করব একক জের বা প্রচলিত পদ্ধতি এবং দ্বৈত জের পদ্ধতি। তাহলে এইখানে আমাদের কোনটা চাইছে? দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমাদের দেখো, যদিও আমরা 1 নম্বরে লিখছি একক জের পদ্ধতি, কিন্তু আমরা আসলে প্রথমে আজকে দ্বৈত জের পদ্ধতিটা দেখব, এরপরে পরবর্তী ক্লাসগুলোতে একক জের পদ্ধতিও দেখব। জনাব সাজু ব্রাদার্স, ব্যাংক সমন্বয় বিবরণী, আর তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2016। বিবরণ, টাকা, টাকা। এই দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য একটা ফরম্যাট বা ছক আছে। আমরা যদি ছকটা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। এই জন্য প্রথমেই তোমাদেরকে আমি ছকটা এখানে দিচ্ছি, তারপরে আমরা অঙ্ক করব।
তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স আমাদের দেয়া আছে। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত হচ্ছে 48,200 টাকা। তাহলে এই ব্যালেন্সের সাথে আমাদের সংশোধন যখন আমরা করব বা সমন্বয় করব, কিছু আইটেম হয়তো যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে, তারপরে একটা সংশোধিত ব্যালেন্স পাবো। এরপর আবার নগদান বই অনুযায়ী ব্যালেন্স আমাদের দেয়া আছে 32,000 টাকা। আমরা যখন সমন্বয় করব তখন এর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে এবং আলটিমেটলি আমরা একটা সংশোধিত ব্যালেন্স পাবো। তাহলে এই হচ্ছে আমাদের দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার ফরম্যাট। প্রথমে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স, এর সাথে কিছু আইটেম, আমরা কি আইটেম যোগ হবে, কি আইটেম বিয়োগ হবে, অথবা আদৌ হবে কি না এটা তো আমরা অঙ্ক করার সময় দেখব, কিন্তু সাধারণত কিছু আইটেম যোগ হয়, কিছু আইটেম বিয়োগ হয়, এরপর আমরা একটা সংশোধিত ব্যালেন্স পাই। এবং নগদান বই অনুযায়ী যে ব্যালেন্স দেওয়া আছে এটার সাথেও কিছু আইটেম সাধারণত যোগ হয়, কিছু বিয়োগ হয় এবং একটা সংশোধিত ব্যালেন্স পাই। এবং এই যে ব্যালেন্স, সংশোধিত ব্যালেন্স, যেহেতু এটা সংশোধিত ব্যালেন্স, এই দুইটা ব্যালেন্স সমান হবে। যখন সমান হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সমন্বয় বিবরণীটা তৈরি করা ঠিক আছে বা আমাদের দুইটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে যে আইটেমগুলো দেয়া আছে, কি কি দেয়া আছে এক নজর দেখি। 2 নাম্বার আমাদেরকে, 1 নাম্বার তো আমরা লিখলাম ওই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 32,000 টাকা, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 48,200 টাকা, এটা আমরা লিখলাম। এরপরে এই যে পার্থক্যের কি কারণ, সেই কারণগুলো কিছু কিছু আমাকে এখানে দেয়া আছে। 2 নম্বরে বলা আছে 10,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমরা 10,000 টাকার চেক ব্যাংকে জমা দিলাম। তাহলে চেক ব্যাংকে জমা দিলে কি হবে, আমরা যে চেকটা জমা দিছি ব্যাংক এই চেকের টাকা কালেকশন করবে, টাকা কালেকশন করে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে। তাহলে ব্যাংকে যেহেতু জমা দেওয়া হয়েছে, ব্যাংক এটা কালেকশন করে ব্যাংকে জমা দিয়ে দিছে, কিন্তু আমরা এখনও নগদান বইতে লিখি নাই, অর্থাৎ নগদান বইয়ে যে এই টাকাটা বৃদ্ধি করার কথা সেটা বৃদ্ধি করি নাই। তাহলে আমাদের এই দ্বৈত জের পদ্ধতিতে কি করতে হবে, যদি দেখা যায় যে এক জায়গায় লেখা হয়েছে আরেক জায়গায় লেখা হয় নাই, তাহলে যেই জায়গায় লেখা হয় নাই সেই জায়গায় আমরা লিখব। তাহলে এখানে 10,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংকে লেখা হয়ে গেছে। এখানে ব্যাংকে লেখা হয়েছে এই কথা কিন্তু বলা নেই, কিন্তু বলা হয়েছে নগদান বইতে লেখা হয় নাই, তার মানে আমাকে ধরতে হবে যে শুধু নগদান বইতে লেখা হয় নাই, ব্যাংকে লেখা হয়ে গেছে। তাহলে আমরা এখন নগদান বইতে সেটা যোগ করে দিব। তাহলে আমরা 10,000 টাকার ব্যাংকে জমা দিছি কিন্তু নগদান বইতে লিখি নাই, সেটা আমরা লিখে দিচ্ছি। ব্যাংকে চেক জমা, তাহলে এটা ছিল 2 নম্বরে। কোন নাম্বারটা আমরা ইনপুট দিলাম সেটা আমরা বোঝার জন্য লিখলাম ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে 10,000 টাকা, এটা আমরা নগদান বইতে লিখি নাই। যদি লিখতাম তাহলে কি করতাম, আমাদের নগদান বইয়ে 10,000 টাকা বৃদ্ধি করে দিতাম, কিন্তু আমরা বাড়াই নাই, এই জন্য এখন আমরা বাড়াই দিচ্ছি। 3 নম্বর বলা হয়েছে চেক ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করা হয়েছে 4,000 টাকা কিন্তু তা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে চেক ইস্যু করা হয়েছে, আমরা আমাদের অ্যাকাউন্টের একটা চেক মনে করো মিস্টার এক্স বা মিস্টার ওয়াই কে দিলাম। এখন মিস্টার এক্স বা ওয়াই কি করবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করবে, টাকা উত্তোলন করলে ব্যাংক আমার অ্যাকাউন্টকে কমাই দিবে, এটাই স্বাভাবিক। তাহলে চেক যেটা আমি ইস্যু করছি সেটার কারণে আমার ব্যাংকের টাকা কমে যাবে, কিন্তু আমি এই যে কমে যাবে এই টাকাটা আমি আমার নগদান বইতে কমাই নাই। বলছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, সরি। তাহলে ব্যাংকে যেহেতু উপস্থাপন, আমি নতুন করে আবার বলতেছি বিষয়টা, যে আমরা চেক ইস্যু করছি 4,000 টাকা,
তো আমরা যখন চেক ইস্যু করলাম তখন আমরা কি করব, আমরা এটা ধরে নিব আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করবে, ব্যাংক থেকে কমবে। কাজে ব্যাংক থেকে যেহেতু কমবে, আমি আমার নগদান বইতে এই 4,000 টাকা কমাই দিলাম। কারণ মিস্টার এক্স বা ওয়াই বা মিস্টার জেড যাকে আমি চেক দিলাম, সে এই টাকাটা কবে উত্তোলন করবে সেটা কিন্তু আমি জানি না। কারণ একটা চেক ইস্যু করলে সেটার মেয়াদ থাকে 6 মাস। যে আজকে আমি ইস্যু করলাম, এইটা সে 1 মাস পরেও ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, 2 মাস পরে উত্তোলন করতে পারে। এবং যেই দিন সে উত্তোলন করবে সেই দিন সে আমাকে আইসা জানাই যাবে না যে ভাই আপনি যে চেক দিয়েছিলেন এই টাকাটা কিন্তু আজকে আমি উত্তোলন করছি। কাজেই সে কবে উত্তোলন করবে সেটা আমার এখন দেখার বিষয় না। আমি আজকে চেক দিলাম, ধরে নিলাম সাথে সাথেই যে আমার ব্যাংকে থেকে টাকা কমে যাবে, আমি আমার নগদান বইয়ে 4,000 টাকা কমাই দিলাম। কিন্তু আমি এই যে 31শে ডিসেম্বর যেই দিন ব্যাংক থেকে স্টেটমেন্ট উঠাইলাম, দেখলাম যে এই 4,000 টাকার চেক এখনো ব্যাংক থেকে উত্তোলন করা হয় নাই। অর্থাৎ যেহেতু চেকটা ব্যাংক থেকে উত্তোলন করা হয় নাই, ব্যাংক এখনো এই টাকাটা কমায় নাই। তো যেহেতু আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার হিসাব থেকে টাকা কমাই দিছি, কিন্তু ব্যাংক এখনো টাকা কমায় নাই, এই জন্য পার্থক্য আছে। তাহলে এখন মিল করতে হলে কি করতে হবে, আমরা কমাইছি ব্যাংক কমায় নাই, তাহলে ব্যাংক থেকে কমাই দিতে হবে ব্যাংকের এখান থেকে। তাহলে ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা 3 নাম্বারে ছিল 4,000 টাকা। ব্যাংকে যেহেতু উপস্থাপন হয় নাই, এই জন্য ব্যাংক থেকে কমায় নাই অলরেডি, কিন্তু আমরা কিন্তু কমাই দিয়েছি। তাহলে নগদান বইতে এটা রেকর্ড করা হয়েছে, ব্যাংকের বইতে এখনো রেকর্ড হয় নাই, এই জন্য পার্থক্য আছে। এখন আমরা ব্যাংকের থেকে কমাইলাম, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটা মিলে যাবে। 4 নাম্বার, একজন মক্কেল সরাসরি সাজু ব্রাদার্স এর ব্যাংকে 12,000 টাকা জমা দিয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমাদের একজন দেনাদার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমার বৃদ্ধি পাইছে, ব্যাংক আমার অ্যাকাউন্টকে বাড়াই দিছে, কিন্তু আমি কিন্তু এখন রেকর্ড করিনি, অর্থাৎ নগদান বইতে রেকর্ড করি নাই। তাহলে পার্থক্য থাকবে, ব্যাংকে বাড়ানো হয়েছে, আমি বাড়াই নাই, পার্থক্য আছে। তবে আমি যদি এখন আমার অ্যাকাউন্টে আমার হিসাবে আমার নগদান বইতে বাড়াই দিই, তাহলে মিলে যাবে। তাহলে আমি কি করব, ব্যাংকে বাড়াইছে আমি বাড়াই নাই, এখন আমার অ্যাকাউন্টে তাহলে বাড়াই দিব। দেনাদার কর্তৃক সরাসরি জমা 12,000 টাকা। তাহলে এখানে আমরা দেখতেছি যে একটা পক্ষ রেকর্ড করছে, আরেকটা পক্ষ রেকর্ড করে নাই। তাহলে যেই পক্ষ রেকর্ড করে নাই সেই পক্ষে আমরা রেকর্ড করব বা যোগ বিয়োগ করব। তারপর 5 নাম্বার, একজন দেনাদার থেকে প্রাপ্ত 5,000 টাকার চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে এইটা ঘটনার কি, একজন দেনাদার আমাদেরকে একটা চেক দিল, আমরা চেকটা পাইয়া ব্যাংকে জমা দিলাম, আর যখন ব্যাংকে জমা দিলাম সাথে সাথে আমি ধরে নিব স্বাভাবিকভাবেই যে এই টাকা ব্যাংক কালেকশন করবে, আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। তো এই জন্য আমি আমার নগদান বইতে যখন আমি চেকটা জমা দিয়েছি সাথে সাথেই আমার নগদান বইতে টাকা আমি বাড়াই দিলাম। কিন্তু আলটিমেটলি ব্যাংক যখন টাকা কালেকশন করতে গেছে, দেখে ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা নেই, কাজেই চেকটা ফেরত আসছে এবং আমাকে ফেরত দিছে। তাহলে চেকের টাকা 5,000, এই টাকা আমি আমার নগদান বইয়ে বাড়াই দিয়েছিলাম, কিন্তু ব্যাংক কিন্তু বাড়ায় নাই এবং আলটিমেটলি বাড়াবেও না, যেহেতু চেকটা সে আমাকে ফেরত দিয়ে দিছে। তো এই জন্য আমার অ্যাকাউন্ট এবং ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য আছে। কাজে এখন মিলাইতে হলে কি করতে হবে, এই জিনিসটা আমার অ্যাকাউন্ট থেকে আবার মাইনাস করে দিতে হবে, কারণ এটা আমি বাড়াইছিলাম, কিন্তু যেহেতু চেকটা ফেরত আসছে তার মানে বাড়ানোটা আমার সঠিক হয় নাই। কাজেই আমি আমার হিসাব বই থেকে আবার মাইনাস করে দিব। প্রত্যাখ্যাত চেক, ৳5,000 টাকা। এরপর ব্যাংক প্রদেয় বিলের
5,000 টাকা পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে ব্যাংক 5,000 টাকা আমার পক্ষে 5,000 টাকা পরিশোধ করে দিছে। তাহলে ব্যাংক পরিশোধ করে আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে, আমি তো এখনো নগদান বইতে লিখি নাই। তাহলে আমি যেহেতু নগদান বইতে লিখি নাই, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে আমি এখনো টাকা কমাই নাই। তাহলে ব্যাংক কমাইছে, আমি কমাই নাই, তাহলে আমার বই থেকে কমাইতে হবে, অর্থাৎ নগদান বই থেকে কমাইতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। 5,000 টাকা। তারপর 7 নম্বর, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা এবং ধার্যকৃত চার্জ 100 টাকা, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে ব্যাংক সুদ এবং চার্জ বলছে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, তার মানে ব্যাংকে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ব্যাংকে এটা বাড়ানো হয়ে গেছে বা কমানো হয়ে গেছে, যা করার তাই করা হয়ে গেছে, নগদান বইতে করা হয়নি। এখন তাহলে নগদান বইতে কি করতে হবে? তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা টাকার উপর সুদ দিছে, তাহলে সুদ দিলে আমার অ্যাকাউন্টকে সে এই সুদের টাকা দ্বারা বাড়াই দিছে, কিন্তু আমি আমার নগদান বইতে এখনো বাড়াই নেই, তাহলে সুদের 300 টাকা আমার অ্যাকাউন্টে বাড়াইতে হবে। তাহলে ব্যাংক সুদ 300 টাকা। আবার ব্যাংক চার্জ 100 টাকা, তাহলে এটা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে ব্যাংক চার্জ, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ বাবদ 100 টাকা কর্তন করছে, কাইটা নিছে, আমার অ্যাকাউন্টে কমাই দিছে, কিন্তু আমি নগদান বইতে এখনো রেকর্ড করি নাই। তাহলে নগদান বইয়ে আমরা যদি রেকর্ড করি, অর্থাৎ এটাকে নগদান বই থেকে আমি কমাই দিব। তাহলে ব্যাংক চার্জ 100 টাকা। তাহলে এই ছিল ইনফরমেশন, যে আমার প্রথমে বলছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স আছে 48,200 টাকা, আর নগদান বইয়ের হিসাব অনুযায়ী ব্যালেন্স আছে 32,000 টাকা। এবং এই পার্থক্যগুলো কেন, সেই পার্থক্যের 6টা কারণ আমাকে এখানে উল্লেখ করা ছিল। তো সেই পার্থক্যের কারণগুলো যাতে আমরা মিটিগেট করতে পারি, অর্থাৎ মিলাইতে পারি, এই জন্য আমরা যেখানে যেটার ইনপুট দেওয়া দরকার সেখানে সেটা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে এখন আমরা দেখব আমাদের ব্যালেন্সটা সমন্বয় হলো কিনা বা মিলল কিনা। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে আমার যোগ, অর্থাৎ কিছুই কোনো আইটেম এখানে আসে নাই। তো আইটেম আসে নাই, আমরা যোগ করি নাই, কিন্তু সাধারণত কিছু আইটেম সব জায়গায় থাকে, এই জন্য আমরা এই ফরম্যাটটা মনে রাখবো যে এর সাথে প্রয়োজনে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে এবং একটা সংশোধিত ব্যালেন্স পাবো। তাহলে এখানে আমার কিছু যোগ হয় নাই, সরাসরি একটা আইটেম শুধু বিয়োগ হবে। 48,200 টাকা ছিল, এখান থেকে বিয়োগ হইতেছে 4,000 টাকা, তাহলে আমার সংশোধিত ব্যালেন্স হচ্ছে 44,200 টাকা। এরপর নগদান বই অনুযায়ী আমার ব্যালেন্স ছিল 32,000 টাকা, এর সাথে এই আইটেমগুলো আমার যোগ হবার কথা, কিন্তু আগে আমি যোগ করি নাই, এখন আমি যোগ করে দিচ্ছি। তাহলে 10 আর 12 22,300 টাকা, তাহলে 22,300 টাকা, 32 আর 22 54,300 টাকা। এর সাথে এই আইটেমগুলো আমার বিয়োগ হওয়ার কথা, কিন্তু আমি বিয়োগ করি নাই, এখন আমি বিয়োগ করে দিব। 5 10 তাহলে 10,100 টাকা। তাহলে 54 থেকে 10 বাদ দিলে 44,300, থেকে 100 বাদ দিলে 200, তাহলে 44,200। তাহলে সংশোধিত ব্যালেন্স, তাহলে সংশোধিত ব্যালেন্স 44,200, সংশোধিত ব্যালেন্স 44,200। তাহলে আমরা দেখতেছি আমাদের আগে যাই ব্যালেন্স ছিল, এখন যখন আমি সমন্বয় করলাম, যেটা হিসাবভুক্ত যেখানে হয় নাই, ব্যাংকে যদি হিসাবভুক্ত না হয়ে থাকে তাহলে ব্যাংকের সাথে যোগ করলাম, আবার নগদান বইতে যদি হিসাবভুক্ত না হয়ে থাকে তাহলে নগদান বইয়ের সাথে আমি যোগ বিয়োগ করার যেখানে দরকার সেটা যোগ বিয়োগ করলাম, এবং আলটিমেটলি দেখলাম যে না, এখন আমার দুই পাশের ব্যালেন্স, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যালেন্স এবং ব্যাংক অনুযায়ী ব্যালেন্স দুইটাই মিলে গেছে। তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়ে গেছে। তাহলে এখন
কেউ কেউ প্রশ্ন করতে পারো, কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি আসলে আমরা আমাদের হিসাবে তো যোগ বিয়োগ করতেই পারি, কিন্তু ব্যাংকের হিসাবে কি আমরা আসলে যাই যোগ বিয়োগ করতে পারবো? যে আমি প্রাইম ব্যাংকে গেলাম, যে ভাই দেখি আপনাদের অ্যাকাউন্টে তো এটা যোগ করা হয়নি, তো আমি গিয়ে যোগ করে দিলাম, অথবা আপনাদের অ্যাকাউন্টে তো এটা থেকে মাইনাস করা হয়নি, আমি মাইনাস করে দিলাম, সেটা কি সম্ভব? এটা সম্ভব না। আসলে এটাও এই ব্যাংক সমন্বয় বিবরণী একটা খসড়া হিসাব, যে আমার এবং ব্যাংকের হিসাবের মধ্যে কেন পার্থক্য আছে এবং যেই কারণে পার্থক্য সেইগুলো যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে মিলে কিনা, সেই জিনিসটি আমাদের দেখার বিষয়। এই জন্য আমরা নিজেদের বইয়েই ব্যাংকে যোগ করা হয় না এই কাজে যোগ করে দেখি তো, আমাদের বইয়ে যোগ করা হয় না এই কাজে যোগ করে দেখি তো, এরকম ব্যাংকে বিয়োগ করা হয়নি তাহলে বিয়োগ করে দেখি তো, আমাদের বিয়োগ করা হয় না বিয়োগ করে দেখি তো। তাহলে যেখানে যোগ করা দরকার ছিল যোগ করা হয়নি সেখানে যোগ করলে, এবং যেখানে বিয়োগ করা দরকার ছিল বিয়োগ করা হয় নাই সেখানে বিয়োগ করলে আমাদের দুইজনের ব্যালেন্স মিলে কিনা, সেই বিষয়টাই আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে করি। তাহলে আমাদের ব্যালেন্সে পার্থক্য ছিল এবং এই কারণে পার্থক্য থাকতে পারে, সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করার পরে যখন যোগ বিয়োগ করলাম দেখলাম যে না, এটা যোগ বিয়োগ করা হয়নি, যোগ বিয়োগ করলে মিলে যাবে, তার মানে দুইজনের ব্যালেন্স আসলে পার্থক্য থাকলেও এটা সঠিক আছে। যখন যেটা যোগ করা দরকার সেটা যোগ করা হয়ে যাবে এবং আলটিমেটলি দুইজনের ব্যালেন্স ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমরা দ্বৈত জের পদ্ধতি দেখলাম। এখানে কিন্তু আরও দুইটা রিকোয়ারমেন্ট ছিল। একটা প্রথমে ছিল ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে যেহেতু সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট থাকে অ্যাকাউন্টিংয়ে, 2, 4, 4, মোট হলো 10। তাহলে ক নাম্বারে ছিল ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। তাহলে ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থাৎ ব্যাংক সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে, বৃদ্ধি করে দিছে, সেই টাকার পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে, ক নাম্বার রিকোয়ারমেন্ট, যেটা 2 মার্কের থাকে। তাহলে এখানে আমরা একটু দেখি যে কোন কোন টাকা ব্যাংক সরাসরি আদায় করছে। এক নাম্বার, একজন মক্কেল সরাসরি, অর্থাৎ একজন মক্কেল সরাসরি সাজু ব্রাদার্স এর ব্যাংকে 12,000 টাকা জমা দিয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি, 4 নাম্বার এন্ট্রিটা। তাহলে 4 নাম্বার এন্ট্রি ব্যাংক সরাসরি আদায় করছে, অর্থাৎ আমাদের কোনো হস্তক্ষেপ ছাড়াই ব্যাংক আমার অ্যাকাউন্টে 12,000 টাকা বৃদ্ধি করে দিছে। আর 7 নম্বরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, এখানেও আমাদের কোনো জমাদান ছাড়াই ব্যাংক আমাদের হিসাবে 300 টাকা বৃদ্ধি করে দিছে। এছাড়া আর কোনোটা কারণে আমার অ্যাকাউন্টে সে বাড়ায় নাই। তাহলে ক নাম্বারের আনসার হবে 12,000 যোগ 300, মোট 12,300। তাহলে এটা একটা ফরম্যাটে করতে হবে যে ব্যাংক কোন কোন পারপাজে আমার অ্যাকাউন্টকে বাড়াইলো। তো যেহেতু আমাদের আজকের ক্লাসে যদি আমি ক, খ, গ 3টা রিকোয়ারমেন্ট করাইতে চাই তাহলে আমরা সময়ে কভার করতে পারবো না। এই জন্য মূল আজকে আমরা শুধু দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করাটা দেখলাম, শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রয়োজনীয় জাবেদা এবং অন্যান্য আইটেমগুলোও শিখব। তো তোমরা বাসায় আরও অঙ্ক প্র্যাকটিস করবা, পড়াশোনা নিয়মিত করবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে আমরা খুব শীঘ্রই আবার এই করোনা ভাইরাস থেকে আমরা হেফাজত হতে পারি এবং সরাসরি ক্লাসে আমরা ক্লাস করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।